আসসালামু আলাইকুম। বীর্যপাত কিভাবে হয় মেকানিজম সম্পর্কে বলেছি আমরা। দ্রুত বীর্যপাত সম্পর্কে অনেক কিছু বলেছি, মানুষের অনেক জানার আগ্রহ এবং যারা ভুক্তভোগী তারা এই বিষয়টার কষ্ট জানেন। দেরিতে বীর্যপাত এটি কি সম্ভব কিনা, বা এটি তাহলে তো ভালোই মনে হয়। বীর্যপাত দেরিতে হলে তো এটা একটা মধুর সমস্যা, কারণ এটি হলে আপনি পার্টনারও খুশি, আপনিও তৃপ্ত, সবাই তৃপ্ত, সংসার সুখের। বিষয়টি কিন্তু মোটেও তা নয়। যদি আসলে নর্মাল কতটুকু সময়, যে বীর্যপাতের স্বাভাবিক সময় কতটুকু, সেটি নিয়ে আমি আরেকটি ভিডিওতে বলবো। তার আগে একটু বলছি যে দেরিতে বীর্যপাত কতটুকু দেরিতে হলে এটাকে দেরিতে বীর্যপাত বলা হয়। ডিলেইড ইজাকুলেশন বলে একটি যৌন রোগ আছে কিন্তু। তো এখন এটি আসলে কোথাও ওভাবে উল্লেখ নাই যে কত দেরিতে বললে দেরিতে বলবো। বিষয়টি হচ্ছে যে এমনই দেরিতে বীর্যপাত হচ্ছে যেটি আপনার কাছে অস্বস্তি লাগছে, বিরক্ত লাগছে, আপনাদের দাম্পত্য জীবনকে ব্যাহত করছে, আপনার পার্টনার বিরক্ত হচ্ছেন, তখন আমরা সেটাকে বলি দেরিতে বীর্যপাত বা ডিলেড ইজাকুলেশন। সেটি একবার দুইবার হঠাৎ হতেই পারে, কিন্তু যদি এটা প্রায়শই হয় তাহলেই এটিকে একটি রোগ বলা হয়। এখন এই দেরিতে বীর্যপাত কেন হয়, এর কারণটা কি কি? এখানে নানা রকমের শারীরিক এবং মানসিক কারণ রয়েছে। আমরা যদি একটা একটা করে কারণ ব্যাখ্যা করি, প্রথমেই যেটি বলতে চাই সেটি হচ্ছে যে মানসিক কারণগুলোর মধ্যে একটা দুটো করে বলি। যদি কেউ খুব বেশি চাপে থাকেন, স্ট্রেসে থাকেন, খুব বেশি এমন কোনো বিষয় নিয়ে তিনি বেশি ভাবছেন যেটি তিনি যখন সেক্স করছেন তখনও সেই চিন্তাগুলো তার মাথায় ঘুরে বেড়াচ্ছে। সেক্সের প্রতি যে পরিমাণ মনোযোগ দেওয়ার কথা সেই পরিমাণ মনোযোগ তার আসছে না, তখন এমন হতে পারে যে আপনি সহবাস করে যাচ্ছেন, বীর্যপাত সহজে হতে চাচ্ছে না। আবার অনেকের থাকে যে যৌন আগ্রহই কমে যায়, ইচ্ছা নাই। সেই ইচ্ছা যদি না থাকে তাহলে আপনার বীর্যপাত দেরিতে হবে। অনেকে বিষণ্ণতা থাকে, বিষণ্ণতা থাকলে বীর্যপাত দেরিতে হতে পারে। আপনি আপনার পার্টনারের প্রতি কোনো কারণে খুশি নন, অথবা বিরক্ত, অথবা মনের দূরত্ব তার সাথে আপনার বেড়েই চলেছে। তো যদি এমন হয় তাহলে অনেক সময় দেখা যায় যে আপনি সেক্সটাকে এনজয় করছেন না, আপনি সেক্সটাকে একটি দায়িত্ব মনে করে করছেন। যদি এমন হয় তাহলে অনেক সময় দেখা যায় যে বীর্যপাত আপনি তৃপ্তি নিয়ে হচ্ছে না বা দেরিতে হচ্ছে। আরেকটি সাইকোলজিক্যাল কারণের মধ্যে ইম্পর্টেন্ট একটা কারণ হচ্ছে সেক্স সম্পর্কে ভ্রান্ত ধারণা। ছোটোবেলা থেকে সেক্স নিয়ে তার মধ্যে এমন ভুল কিছু ধারণার জন্ম নিয়েছে পরিবেশ পরিস্থিতির কারণে, এবং চারপাশ থেকে এমন কিছু কথাবার্তা শুনেছেন যে এইভাবে করা যাবে না, ওইভাবে করা যাবে না, এইরকম নিয়ম মেনে চলতে হবে, এই পজিশনে করা যাবে না, ওই পজিশনে করা যাবে না। এখন তার মাথায় এত কনফিউশন কাজ করছে, সেক্স নিয়ে অনেক সময় গিল্ট ফিলিং কাজ করে, যেটা করছি সেটা ঠিক হচ্ছে তো, এইটা আসলে এরকম করাটা মনে হয় ঠিক হচ্ছে না। এই সমস্ত চিন্তার কারণেও অনেক সময় দেখা যায় যে দেরিতে বীর্যপাত হতে পারে। পুয়ার বডি ইমেজ, হয়তো বা আমার পেনিসের সাইজটা ঠিক না, আমাকে আমার পার্টনার কীভাবে দেখছে, হ্যাঁ, এরকম চিন্তা যদি থাকে তাহলেও দেখা যায় যে দেরিতে বীর্যপাত হতে পারে এইরকম অস্থিরতার কারণে। আবার অনেক সময় দেখা যায় যারা পর্নোগ্রাফিতে আসক্ত, যারা অতিরিক্ত মাস্টারবেশনে আসক্ত, তাদের কিন্তু এরকম হতে পারে। পর্নোগ্রাফি দেখছে এবং একটি অন্য জগতে সে বসবাস করছে আসলে। পাশাপাশি পর্নোগ্রাফি যখন দেখছে, মাস্টারবেশনও এত মাত্রায় করছে যে তার পেনিস রিয়েল সেক্সের মতোই টেস্ট অলরেডি পেয়ে গেছে বা পাচ্ছে প্রতিনিয়ত। এখন আপনি যখন রিয়েল সেক্সে যাবেন তখন দেখবেন যে সেই রকম সেন্সিটিভিটিটা থাকে না, সংবেদনশীলতাটা থাকে না আপনার পেনিসের। তখন দেখা যায় যে আপনার যতটা উত্তেজনা নিয়ে সঠিক সময় বীর্যপাত হওয়ার কথা, সেরকম উত্তেজনা নিয়ে সঠিক সময় বীর্যপাত হচ্ছে না, আপনার বীর্যপাত দেরিতে হয়ে যাচ্ছে, বিরক্তিকরভাবে বিলম্ব হচ্ছে। তখন সেটিকে আমরা ডিলেড ইজাকুলেশনের পর্যায়ে ফেলে দিব। আবার অনেক সময় দেখা যায় ডায়াবেটিস হলে এমন হতে পারে। অনেক সময় দেখা যায় যে ইউরিনারি ব্লাডার বা মূত্রথলির কোনো সমস্যা হলে, বা প্রোস্টেট গ্রন্থি বলে একটি গ্রন্থি আছে, সেই গ্রন্থিতে কোনো সমস্যা হলে এমন হতে পারে। অনেক সময় দেখা যায় বিশেষ বিশেষ কিছু ওষুধ খেলে এমন হতে পারে, অন্যান্য কিছু নিউরোলজিক্যাল কন্ডিশনে এমন হতে পারে, থাইরয়েড হরমোনের সমস্যাজনিত কারণে এমন হতে পারে, ইত্যাদি শারীরিক নানা কারণে এটা হতে পারে। আবার অনেক সময় এমন হয় যে আমার বীর্যপাত হইলই না, হচ্ছেই না, আসছেই না। টেস্টোস্টেরন নামক হরমোনের ঘাটতি হলে অনেক সময় এরকম হয়। এবং অনেক সময় দেখা যায় রেট্রোগ্রেড ইজাকুলেশন হয়। সেটি কি? কঠিন শব্দ। পেছনমুখী বীর্যপাত। আপনার বীর্য সামনের দিকে না যে পেছন দিকে যায়, সেটা বা কেমন কথা? তাহলে সেই ছবিটা আবার দেখাতে হবে আমাকে।
আমি সেই ছবিটাকে আবার নিয়ে আসি। নিশ্চয়ই ছবিটার কথা মনে আছে। আমরা বলেছিলাম মূত্রথলি থেকে একটি নালী এসেছে এবং সেমিনাল ভেসিকেল থেকে একটি নালী এসেছে, এই নালী এবং প্রস্টেট গ্ল্যান্ড থেকে একটি নালী এসেছে। এই তিনটি নালী একসাথে হয়ে এই পথে মূত্রনালী পথে বীর্য বের হয়। এখন বীর্যটা তো অন্ডকোষ থেকে তৈরি হয়ে শুক্রাণু তৈরি হয়ে এদিক থেকে কিছু রস সংগ্রহ করে এই পথে বের হয়ে যাবে, এটাই ঘটনা। যখন বীর্য বের হবে তখন মূত্রথলির গেট বন্ধ থাকবে। মূত্রথলির গেট বন্ধ থাকলে তাহলে মূত্র আর আসবে না। কিন্তু কোনো কারণে বীর্য এই পথে না গিয়ে যদি নিউরোলজিক্যাল কোনো কারণে, নার্ভের সমস্যার কারণে অনেক সময় যেটা হয়, বীর্য এই পথে না আসে উল্টা দিকে যায়, ইউরিনারি ব্লাডারের মধ্যে ঢুকে যায়, পেশাবের থলির মধ্যে ঢুকে যায়, তখন কিন্তু কি হতে পারে, এই যে আপনার বীর্যপাত আর হইলই না, এরকম রেট্রোগ্রেড ইজাকুলেশন হতে পারে। এবং এমন ক্ষেত্রেও কিন্তু অনেক সময় ওই যে বলেছিলাম প্রস্রাবের সাথে ধাতু যায়, সেটা অনেক সময় হতে পারে। সো এই সমস্ত কারণে বীর্যপাতে বিলম্ব অথবা বীর্যপাত হইলই না এরকম হতে পারে। তাহলে চিকিৎসা কি? চিকিৎসা হচ্ছে যে আপনার সঠিক কারণটা নির্ণয় করা, সঠিক কারণ নির্ণয় করে তারপরে সেই রোগের চিকিৎসা দেওয়া। তবে কিছু প্রাথমিক কথাবার্তা আমি বলে দিচ্ছি, যেগুলো আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন যদি এরকম সমস্যায় ভুগে থাকেন। তবে অ্যালার্মিং কোনটা জানেন? আপনি বীর্যপাত যদি খুব বেশি ব্যথা হয়, কোনো কারণে দেখছেন যে খুব জ্বালাপোড়া করছে, হ্যাঁ, তাহলে এগুলো কিন্তু খুবই অ্যালার্মিং। সরাসরি ডাক্তারের কাছে দেরি না করে চলে যেতে হবে। তবে যেটা বলছিলাম যে প্রাথমিক যে জিনিসগুলো আপনারা করতে পারেন, আপনারা প্রচুর পানি পান করবেন, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে যে আপনারা ওয়ার্ম বাথ নিতে পারেন। একটু গরম পানিতে যখন গোসল করবেন তখন দেখা যায় যে মাসেলগুলো শিথিল থাকে, নার্ভগুলো ভালো কাজ করে, ব্লাড সাপ্লাই ভালো হয়, প্রোস্টেট ভালো থাকে আপনার। তাহলে দেখবেন যে অনেক সময় এই ধরনের সমস্যা একটু হলেও এড়াতে পারেন। আরেকটা যে হতে পারে যে সাইকোলজিক্যাল ইন্টারভেনশন আমরা বলি, সেক্স থেরাপি খুব ইম্পর্টেন্ট। তো সেক্স থেরাপিতে অনেক সময় আমরা সেক্স থেরাপি অ্যাপ্লাই করলে মানে আমাদের এই কাপল অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফকে শিখিয়ে দিই আমরা, সেটি যদি তারা বাসায় অ্যাপ্লাই করতে পারে তাহলে দেখা যায় যে এই বীর্যপাতের দেরিটা অনেক সময় হলেও একটু হলেও কাভার হয়ে যেতে পারে। এবং আরও কিছু পদ্ধতি আছে, যেমন কিছু ওষুধ আছে এটা ঠিক করার জন্য। যেমন আমরা বেশ কিছু ওষুধের নাম বলতে আসলে খুব বেশি লাভ হবে না, কারণ আপনারা তো নিশ্চয়ই নাম শুনেই আপনি খাওয়া শুরু করবেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি আসলে খাওয়া ঠিক না। তারপরে অ্যামান্টাডিন ওষুধ আছে, ক্যাবারগোলিন আছে, ব্রেইনের ডোপামিন লেভেলকে বাড়িয়ে দেয়, এরকম কিছু ওষুধ আছে যেগুলো বীর্যপাতে সঠিক সময় বীর্যপাতে আপনাকে হেল্প করবে। আমার কাছে মনে হয় বিষয়টি একটু অন্যরকম, একটু রেয়ার, যে দেরিতে বীর্যপাত বা বীর্যপাত হচ্ছেই না, কিন্তু তারপরেও যার কষ্ট সেই সবচেয়ে ভালো বুঝে। আমি সবসময় একটা কথা বলি, সবসময় আমি বিশ্বাস করি যে রোগীর অবস্থানে ডাক্তার যদি নিজেকে কল্পনা করতে পারে তাহলে শত সীমাবদ্ধতা সত্ত্বেও সবচেয়ে বেস্ট সার্ভিসটা দিতে পারবো আমরা। তো যেটা বলছিলাম, তো যার কষ্ট সেই ভালো বুঝে। এই জন্য এই ধরনের সমস্যা হলে আপনারা হেল্প নেন, পরিবারের সদস্যদেরকে বলবেন। অনেকে ভয়ে বলে না, পার্টনারও বিরক্ত হয়, কাপলের সম্পর্ক খারাপ হয়ে যায়, হ্যাঁ, ভয়ে বলে না, এবং তখন দেখা যায় যে সমস্যা জটিলতা আরও বাড়তেই থাকে। সো খোলাখুলি আলাপ করা এবং ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি সেক্ষেত্রে। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক শুভকামনা।